বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে ৬ জন সমন্বয়ক ডিবি হেফাজতে ছিলেন তাদেরকে আজ দুপুরে ছেড়ে দেওয়া হয়েছে। ডিবির পক্ষ থেকে এতদিন বলা হচ্ছিল তাদেরকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে, তারা অনিরাপদ বোধ করছিলেন, এ কারণে তাদেরকে সেফ কাস্টডিতে রাখা হয়েছে। যদিও আমরা জানি যে প্রক্রিয়ায় তাদেরকে তুলে নিয়ে আসা হয়েছে। দুজন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ, তাদেরকে সেখান থেকে তুলে নিয়ে আসা হয়েছে। আরেকজন সমন্বয়ক নুসরাত তাবাসসুম, তাকে তার বাসা থেকে রাতের আধারে তুলে আনা হয়েছে। আবু বাকের মজুমদার, তিনিও হাসপাতালে ছিলেন, সেখান থেকে তাকে তুলে আনা হয়েছে। এবং সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহকেও একরকম তাদেরকে ডিবি কার্যালয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে। ফলে যে প্রক্রিয়ায় তাদেরকে তুলে নেওয়া হয়েছে এটা সেফ কাস্টাডিতে নেওয়ার কোনো প্রক্রিয়া না। আর কেউ অনিরাপদ বোধ করলেই তাদেরকে ডিবি হেফাজতে নিয়ে রাখতে হবে এমন কোনো আইন নিশ্চয়ই বাংলাদেশে নেই। ফলে তাদেরকে কেন সেখানে নিয়ে যাওয়া হয়েছিল, তাদেরকে কেন সেখানে রাখা হয়েছে এবং তারপর তাদেরকে দিয়ে আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের যে একটা বিবৃতি পাঠ করানো হলো, যে নাটকটা সাজানো হলো, সব কিছুই আমরা জানি। এবং কেন এটা করা হয়েছে সেগুলো সবাই আমরা নিশ্চয়ই বুঝতে পারি। একটা রিট হয়েছিল হাইকোর্টে এই ৬ সমন্বয়কের মুক্তি এবং শিক্ষার্থীদের বুকে যেন আর গুলি চালানো না হয় সে ব্যাপারে। গতকাল এবং আজকে রিটের শুনানি হয়নি, কারণ দ্বৈত বেঞ্চের একজন বিচারক অসুস্থ, এ কারণে তিনি এই 2 দিন ছুটি নিয়েছেন। ফলে রিটের রায় ঘোষণা হয়নি, তার আগেই ৬ জন সমন্বয়কে ছেড়ে দেওয়া হলো। কিন্তু শিক্ষার্থীদের বুকে গুলি চালানো হবে না এমন কোনো রায় এখন পর্যন্ত হাইকোর্ট থেকে আসেনি, অর্থাৎ সেই রিটের কোনো সুরাহা এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি। ৬ জন সমন্বয়ককে ছেড়ে দেওয়া হয়েছে, এটা নিশ্চয়ই স্বস্তির, কিন্তু এখানে আরও বেশ কিছু প্রশ্ন তৈরি হয় এবং সেই প্রশ্নগুলো আমরা যখন উত্তর খুঁজে পাবো না তখন আন্দোলনটা বিভ্রান্ত হতে পারে। এ কারণে ওই বিষয়গুলো নিয়ে কথা বলা দরকার। সেই আলোচনায় যাবার আগে আমি খুব দ্রুত রিপোর্টটা পড়ে ফেলি। ৬ সমন্বয়ককে ছেড়ে দিল ডিবি। গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে ছেড়ে দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১:৩০টার একটু পরেই তারা ডিবি কার্যালয় থেকে কালো রঙের একটি গাড়িতে বেরিয়ে আসেন। ডিবি রমনা বিভাগের অতিরিক্ত কমিশনার আজহার মুকুল ৬ সমন্বয়কে ছেড়ে দেওয়ার বিষয়টি জানিয়েছেন। আজ সকালে ৬ সমন্বয়কের পরিবার ডিবি কার্যালয়ের ভেতরে গিয়েছিলেন। কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলামের চাচা জাহিদুল ইসলাম ১:৩০টার পরে প্রথম আলোকে বলেন ডিবির গাড়িতে করে তারা বাসায় যাচ্ছেন। কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের মধ্যে প্রথমে ৩ জনকে গত শুক্রবার বিকেলে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে তুলে আনা হয়। তারা হলেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের। তাদের মধ্যে নাহিদ ও আসিফ সেখানে চিকিৎসাধীন ছিলেন। বাকের তাদের সঙ্গে ছিলেন। পরদিন সন্ধ্যায় সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহকে নিয়ে আসে ডিবি। এরপর রোববার ভোরে মিরপুরের এক আত্মীয়ের বাসা থেকে তুলে আনা হয় নুসরাত তাবাসসুমকে। এরপর থেকে তারা মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আছেন। ডিবির দাবি তারা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন, তাই তাদের নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। গত ১৯ জুলাই মধ্যরাতে খিলগাঁওয়ের নন্দীপাড়ায় এক বন্ধুর বাসা থেকে নাহিদকে তুলে নেওয়া হয়েছিল। একদিন পর পূর্বাচল এলাকায় তাকে ফেলে যাওয়া হয়। এই ঘটনা নিয়ে আমি আলাদা করে একটা ভিডিও করেছি, কিভাবে নাহিদকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে কিভাবে নিশ্চিত হওয়া গেছে এর সাথে র্যাব এবং সরকারি গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতা। নাহিদের শরীরের বিভিন্ন স্থানে ছিল আঘাতের চিহ্ন। এরপর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অপর 2 সমন্বয়ক আসিফ ও বাকেরকেও একই দিন তুলে নেওয়া হয়েছিল। 5 দিন পর তাদের 2 জনকে চোখ বাঁধা অবস্থায় যেখান থেকে তুলে নেওয়া হয়েছিল সেখানে ফেলে যাওয়া হয়। এরপর থেকে আসিফও গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, তার সঙ্গে ছিলেন বাকেরও। 6 সমন্বয়ককে অবিলম্বে মুক্তি দিতে এবং দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী গুলি না চালাতে নির্দেশনা চেয়ে গত সোমবার হাইকোর্টে রিট দাখিল করেন 2 আইনজীবী। তারা হলেন আইনজীবী মঞ্জুর আল মাতিন এবং আইনুন নাহার সিদ্দিক। গত সোমবার ও মঙ্গলবার রিটের ওপর হাইকোর্টের এই দ্বৈত বেঞ্চে শুনানি হয়। আদালতের গতকালের কার্যতালিকায় রিটটি আদেশের জন্য 10 নম্বর ক্রমিকে ছিল। আদালত সংশ্লিষ্ট একটি সূত্র জানায় অসুস্থতার কারণে বিচারপতি এস.এম. মাসুদ হুসাইন দোলন গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার ছুটি নিয়েছেন, এই জন্য গতকাল শুনানি হয়নি। 6 সমন্বয়কে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা নিশ্চয়ই দেখেছি যখন প্রথম আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলামকে তুলে নিয়ে যাওয়া হলো গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে, তখন সাংবাদিকরা যখন কথা বলেছিলেন, এমনকি আন্তর্জাতিক একটা গণমাধ্যম এএফপি তারা যখন নাহিদ ইসলামের বোনের সাথে কথা বলেছিলেন তখন তিনি জানিয়েছিলেন কিভাবে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, কিভাবে তাদেরকে প্যান্ট পর্যন্ত পরতে দেওয়া হয়নি এবং হাসপাতাল থেকে ছাড়পত্র পর্যন্ত নেওয়া হয়নি। এবং আত্মীয়রা যারা ছিলেন হাসপাতালে তখন তাদেরকে অন্য জায়গায় রাখা হয়েছিল এবং তাদেরকেও আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলামের কাছে আসতে দেওয়া হয়নি, অর্থাৎ তাদেরকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এরপর এই 6 সমন্বয়কের পরিবারের সদস্যরা ডিবি কার্যালয়ে গেছেন তাদের সাথে দেখা করতে, কিন্তু তাদেরকে দেখা করতে দেওয়া হয়নি এবং সেটা নিয়ে গণমাধ্যমে তারা বলেছেন তারা বরং
তাদের সন্তানদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত যখন তারা ডিবি কার্যালয়ে অবস্থান করছেন, আর ডিবি তখন বলছে নিরাপত্তা দেবার জন্যই তাদেরকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। একদিন আগেই যেখানে পরিবারের সদস্যরা এই কথাগুলো গণমাধ্যমে বলছিলেন, তার ঠিক পরদিনই আমরা হঠাৎ করেই দেখলাম পরিবারের সদস্যদের, এই 6 সমন্বয়কের পরিবারের সদস্যদের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হলো। ফিরে আসবার পরে এই একদিন আগে যারা বলছিলেন তারা আশঙ্কায় আছেন, তাদের সন্তানদের তুলে নেওয়া হয়েছে, তাদের সাথে কথা বলতে দেওয়া হচ্ছে না, দেখা করতে দেওয়া হচ্ছে না, তারাই বললেন তারা বেশ ভালো আছেন এবং তারা এখন আর শঙ্কার মধ্যে নেই, তাদের সন্তানরা নিরাপদে আছেন এবং তারাও বেশ আশ্বস্ত এই ব্যাপারে। হঠাৎ করেই একদিনের মধ্যে পরিস্থিতি পরিবর্তন হয়ে গেল। ফলে আমরা বুঝতে পারি ডিবি কার্যালয়ে পরিবারের সদস্যদের নিয়ে গিয়ে কিংবা তাদের ওপরে বাইরে থেকেই কি প্রচণ্ড রকম চাপ তৈরি করা হতে পারে যে একদিনের মধ্যেই তারা তাদের বয়ান পরিবর্তন করে ফেললেন। এবং যেখানে তাদেরকে তুলে আনা হয়েছিল এবং সেই সময় পরিবারের সদস্যদের সাথে দেখা করতে দেওয়া হয়নি, কথা বলতে দেওয়া হয়নি, তুলে আনার সময়ও সেখানে বলা হচ্ছে তারা নিরাপত্তা হেফাজতে এসেছেন, তারাই চেয়েছিলেন নিরাপত্তা, এই কারণে ডিবি নিরাপত্তা দিচ্ছে। পরবর্তীতে পরিবারের সদস্যদের মুখে আমরা একই ধরনের বয়ান, ডিবি যে ধরনের বয়ান দিচ্ছে ঠিক একই ধরনের বয়ান শুনতে পাচ্ছি। ফলে আমরা একটা বিষয় কিন্তু বুঝতে পারি, ডিবি কার্যালয়ে নিয়ে গিয়ে কিংবা এই কয়দিনে বাইরে থাকা অবস্থাতেও পরিবারের সদস্যরা যখন বাইরে ছিলেন, যখন দেখা করতে দেওয়া হচ্ছিল না, তখনও তাদের উপরে কি প্রচণ্ড রকম চাপ সৃষ্টি করা হয়েছে। এখন ছেড়ে দেওয়া হলো এই 6 সমন্বয়ককে, এখন তারা বাইরে আসবেন এবং আমাদের মনে রাখতে হবে তাদেরকে দিয়ে যেভাবেই হোক না কেন একটা বিবৃতি পড়ানো হয়েছিল, একটা ভিডিও বার্তার মাধ্যমে সেটা গণমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং সেখানে আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা ছিল। আমরা দেখেছি নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ তাদেরকে এর আগেও যখন তুলে নিয়ে যাওয়া হয়েছে কি পরিমাণ অত্যাচার করা হয়েছে, তাদের উপরে নির্মম নির্যাতন চালানো হয়েছে, কিন্তু তারপরও তারা তাদের অবস্থান থেকে এক বিন্দু সরে যাননি, তারা তাদের জায়গাতে ছিলেন। কিন্তু এখন পরিবার ইনভলভ হয়ে গেছে। পরিবার ইনভলভ হয়ে গেলে কি হয়, একজন সন্তানের মাথায় যখন অস্ত্র তাক করে রাখা হয় তখন একজন বাবা কিংবা পরিবারের অন্য যে কোনো সদস্য আসলে যে কোনো কিছু বলতে বাধ্য হয়। আবার যখন একটা পরিবারকে চাপ দেওয়া হয় এবং কী ধরনের চাপ দেওয়া হয় এই দেশে সে সম্পর্কে আমাদের নিশ্চয়ই ধারণা আছে। এবং আসিফ মাহমুদ, নাহিদ ইসলামরা তাদের বয়স কত, তারা এই ভয়ের রাজত্বটাই দেখছে, যে ভয়ের রাজত্বর মধ্যে আমরা বসবাস করছি গত 16 বছর ধরে। তারা মোটামুটিভাবে যখন থেকে তারা বুঝতে শিখেছে তখন থেকে তারা এই ভয়ের রাজত্বের মধ্যেই আছে। ফলে কি ধরনের চাপ সৃষ্টি হতে পারে, পরিবারের সদস্যদের উপরে কি ধরনের অত্যাচার নিপীড়ন হতে পারে, কীভাবে তুলে নিয়ে যাওয়া হতে পারে, গুম করে দেওয়া হতে পারে, গুলি করে মেরে ফেলা হতে পারে, ক্রস ফায়ার দিয়ে দেওয়া হতে পারে, সে সম্পর্কে নাহিদ ইসলামরা খুব ভালো করে জানেন। এবং তাদেরকে কয়দিনই যে ধরনের কাউন্সেলিং করা হতে পারে বলে আমরা মনে করি এবং যে ধরনের ভয় দেখানো হতে পারে বলে আমরা মনে করি এবং তার পরিবারের সদস্যদের বক্তব্য একদিনের মধ্যে পরিবর্তন হয়ে যাওয়ায় আমরা বুঝতে পারি কি প্রচণ্ড রকম চাপ তাদের উপরে তৈরি করা হয়েছে। ফলে পরিবারের সদস্যদের দিকে অস্ত্র তাক করে নাহিদ ইসলামদের তাদের যে অবস্থান সেখান থেকে সরিয়ে ফেলা কিংবা সন্তানদের মাথায় অস্ত্র ঠেকিয়ে পরিবারের সদস্যদের বাধ্য করা যে আপনার সন্তানরা যেন আর এই আন্দোলন কর্মসূচিকে এগিয়ে না নিয়ে যায়, বরং তাদেরকে এমন কিছু দায়িত্ব দেওয়া হতে পারে যেভাবে তাদেরকে দিয়ে জোর করে একটা বিবৃতি আদায় করা হয়েছিল, বিবৃতি পাঠ করানো হয়েছিল, ঠিক একই রকমভাবে চাপ সৃষ্টি করে। অবশ্যই আমি বিশ্বাস করি নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, আবু বকর মজুমদার কিংবা নুসরাত তাবাসসুম এই 6 জনের কেউই ছাত্র সমাজের সাথে, যারা শহীদ হয়েছেন তাদের সাথে কখনোই রক্তের সাথে বেইমানি করবেন না। তাদের সেই দৃঢ়তা আমরা দেখেছি, তাদের সেই দৃঢ়তার কথা আমরা জানি। কিন্তু তারপরও পরিবার এবং নিজেদের ওপরে যে ধরনের চাপ সৃষ্টি করা হয়ে থাকতে পারে সেখান থেকে এমন কিছু বক্তব্য বিবৃতি আসতে পারে যেটা এই আন্দোলনকে বিভ্রান্ত করতে পারে। তবে আমি বিশ্বাস করতে চাই এবং আমি আশা করি তারা এখনও তাদের দৃঢ়তাটা দেখাবেন এবং এই আন্দোলন আরও বেগবান হবে এই 6 সমন্বয়কের মুক্তির মধ্য দিয়ে, এটা আমি প্রত্যাশা করি। কিন্তু তারপরও যদি চাপের কারণে তাদেরকে দিয়ে এমন কিছু করানো যায়, তারপরও এই আন্দোলন যেন বিভ্রান্ত না হয়, এই কারণেই আমি এই কথাগুলো খুব দ্রুত বলে ফেললাম। কারণ অন্তত আমার ভিডিও যারা শোনেন, অন্তত এই কজন মানুষ যেন বুঝতে পারেন যে পরিস্থিতিটা আসলে কি, কোন পরিস্থিতিতে এই ধরনের কোনো একটা বক্তব্য বিবৃতি তাদের কাছ থেকে আসতে পারে। তবে আমি আবারও বলি, এ ধরনের কিছু হবে সেটা আমি প্রত্যাশাও করি না এবং সেটা আমি মনেও করি না। কিন্তু তারপরও
আমি সতর্কতার জন্য এই বিষয়টা নিয়ে আগেই কথা বলে রাখা প্রয়োজন বলে মনে করছি। যারা আমার ভিডিও শোনেন না তাদেরকে এই বার্তাগুলো, যদি কখনো এই ধরনের কোনো বিভ্রান্তিকর একটা পরিস্থিতি তৈরি হয়, এই বার্তাগুলো তাদেরকে পৌঁছে দেবেন। এবং আমি কখনোই আসলে বলি না আপনারা আমার ভিডিও শেয়ার করেন বা এটা অন্য কারো কাছে পৌঁছে দেন, তবে এই বার্তাটা, আজকের এই ভিডিওটার কথা আমি বলবো, আপনারা সম্ভব হলে, যদি ভয় না থাকে, কোনো ধরনের চাপ না থাকে, তাহলে এই বক্তব্যটা, এই আলোচনাটা আপনাদের পরিচিত মানুষদের মধ্যে ছড়িয়ে দেবেন। কোনোভাবে সম্ভব হলে সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোনো মাধ্যমে শেয়ার করবেন।